বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই পোস্ট দেশ এবং প্রবাসে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ও অন্যান্য স্বাবলম্বীদের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমি দীর্ঘদিন যাবৎ একটি বিষয় নিয়ে কাজ করে যাচ্ছি, যে সমস্যাটি সমাজের অধিকাংশ মানুষের কাছে আজ বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে ক্যান্সার ব্যাধিতে রূপান্তর হয়েছে চেক জালিয়াতির মামলা। সমাজের অধিকাংশ শ্রেণীর পেশার মানুষ আজ এই মামলার ভুক্তভোগী। বিশেষ করে গরিব, মধ্যবিত্ত, শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের চাকরিজীবীদের জীবনে আকাশে যেন এক খণ্ড কালো মেঘ এই চেকের মামলা। যে মামলার কারণে বাংলাদেশে প্রায় 90% মানুষ অপরাধ না করেও দোষী হিসাবে কারাভোগ করছে দীর্ঘদিন ধরে। এরকম একটি বিষয়ে আমি নিজেও একজন ভুক্তভোগী। বিভিন্ন জেলখানায়, বিভিন্ন এলাকায় অনেক লোকজনের এই চেক জালিয়াতির করার মিথ্যা মামলায় খোঁজ খবর নিয়ে আজকে আমি অনেক নির্দোষ আসামির পক্ষ থেকে আইনি লড়াই করার জন্য কাজ করে যাচ্ছি। এই বিষয়ে 15/11/24 তারিখ শুক্রবার আজ বিকাল 4 ঘটিকায় ফেসবুক লাইভে আসব এবং সকলের বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো বলে বলেছিলাম, কিন্তু একটু সময় কালপূর্ণ হওয়ার কারণে আমি সবার কাছে ক্ষমা চাইছি। যে বিষয়টা আমি গুরুত্বপূর্ণ আলোচনা করব, চেক জালিয়াতি মিথ্যা মামলা করে 3 শ্রেণীর মানুষ। শ্রেণীভেদ, প্রথমে দাদন ব্যবসায়ী, সমিতি ও ব্যাংক। শ্রেণীভেদ থাকলেও প্রায় একই কায়দায় এই চেক জালিয়াতির মামলা করে থাকে। সেগুলো বিষয় নিয়ে কিছু আলোচনা করা যায়। আসুন প্রথমে আলোচনা শুরু করি দাদন ব্যবসায়ীকে নিয়ে। দাদন ব্যবসায়ী, যার অনেক নাম সুদের ব্যবসায়ী বা সুদখোর। বাংলাদেশে এমন কোনো গ্রাম বা মহল্লা নেই যেখানে এই দাদন ব্যবসায়ী বা সুদখোর পাওয়া যাবে না। মনে করেন একজন পুরুষ বা মহিলা যে কোনো একটা গ্রাম বা মহল্লায় এই দাদন ব্যবসায়ী কাজ করে থাকে। 10,000 টাকা নিয়েছে, কিন্তু টাকা নেওয়ার আগে প্রথম শর্ত থাকে ওই দাদন ব্যবসায়ীকে যে ব্লাইন্ড চেক বা ফাঁকা চেকের পাতায় স্বাক্ষর করে দিতে হবে। দ্বিতীয় শর্ত থাকে প্রতি সপ্তাহে বা প্রতি 15 দিন পর বা প্রতি মাসে 10,000-এ 10% বা 15% সুদ দিতে হবে। দেখা গেল এই সুদের টাকা পরিশোধ অনুযায়ী 7 বা 8 মাস ক্রমায় পরিশোধ করে আসছে টাকা গৃহীতা, পুরুষ বা মহিলা। আমার দেখা 90% ঘটনায় 10,000 টাকা নিয়ে গৃহীতা কিন্তু দাদন ব্যবসায়ীকে ইতিমধ্যেই 20 বা 30,000 টাকা সুদ দিয়েছে। তারপরেও 1 মাস বা 2 মাসের সুদের টাকা না দেওয়ার জন্য যেন 10,000 টাকার গৃহীতা নিয়েছে সেটা একবার পরিশোধ করার জন্য নিয়ে যায়। আর তখনই ওই দাদন ব্যবসায়ীরা আসল রূপে বের হয়ে আসে। এক্ষেত্রে টাকা গৃহীতার কাছ থেকে ওই দাদন ব্যবসায়ী আসল টাকা নিয়ে বাকি সুদের টাকার জন্য টাকা গৃহীতাকে অপমান করে বের করে দেয়। আবার কখনো বা সুদের টাকার জন্য আসল টাকা না দিয়ে বের করে দেয় টাকা গৃহীতাকে। অনেক সময় কিছু টাকা বাকি থাকার পরেও বা সব টাকা গৃহীতার কাছ থেকে আসল করার পরেও এই দাদন ব্যবসায়ী বা সুদখোররা এই ব্লাইন্ড চেক বা ফাঁকা চেক দিয়ে 10,000 টাকার গৃহীতার নামে লক্ষ টাকা মামলা করে, যা কোনো সামাজিক ভিত্তি কোথাও নেই। কিন্তু আইনের মার প্যাচে পড়ে অগণিত মানুষ এই চেক জালিয়াতির মামলায় কোর্টের বারান্দায় ঘোরে। আবার সম্মানের ভয়ে অনেকে শেষ সম্বলটুকু
বিক্রয় করে দাদন ব্যবসায়ী বা সুদখোরকে তারা চাহিদা মতো টাকা প্রদান করে মামলা থেকে খালাস নেয়। এবার আসুন কিছু আলোচনা, যে সমাজের কথাকথিত কিছু সমিতি বা বেসরকারি কিছু এনজিও ও অমানবিক কার্যক্রম নিয়ে। একটু আগে যে দাদন ব্যবসায়ী বা সুদখোরের আলোচনা করলাম, এরা এই সমিতি বা এনজিও এদের থেকে একটু মানবিক, কারণ সুদখোরেরা বেশিরভাগ ক্ষেত্রে স্ব এলাকা বা মহল্লার হয়ে থাকে, যার কারণে এই সুদখোরেরা চেষ্টা করে কানের পানি কানে রেখেই কিভাবে টাকা আদায় করা যায়। কিন্তু এই সমিতি বা এনজিও ও কথাকথিত ছাড় বা গ্রাহকের বা ঋণ গ্রহীতার সাথে যে একটি পরিমাণ খারাপ আচরণ করে সেটা সমাজের বাবু সাহেবরা জানে না। কারণ এই সমিতির টাকা আদায় করতে গৃহীতা বা খারাপ আচরণ গ্রহীতার ছেলে মেয়েদের সাথেও খারাপ আচরণ করে এবং অনেক সময় 200 বা 500 টাকা আদায়ের জন্য সারা দিন রাত একজন ঋণ গ্রহীতার বাড়ি বসে থাকে। সমস্ত মহল্লা মানুষকে জানান দেয় যে অমুক গ্রহীতা টাকা দিতে পারছে না। কি পরিমাণ মানহীন করে এই এনজিও বা সমিতির লোকেরা, সেটা দেখা তো অমানবিকতার কোনো সময় লজ্জা পায়। এই বাংলাদেশের সমস্ত মানহীন সইতে না পেরে অগণিত মধ্যবিত্ত পরিবারের মানুষ আজ পর্যন্ত আত্মহত্যা করেছে। বলতে গেলে এই সমিতি বা এনজিওর এত উত্তাপ এবং অগ্রসর থেকে বাঁচার কোনো পথ খোলা নাই গৃহীতার কাছে। 90% টাকা পরিশোধের পরেও কোনো কারণে যদি কোনো ঋণ গ্রহীতা টাকা দিতে সময় নেয় বা ব্যর্থ হয়, তাহলে ওই যে সুদের খোরের মতো একই রাস্তা বা পন্থা অবলম্বন করে চেক জালিয়াতির মামলা করে থাকে, যা থেকে বাঁচার জন্য কোর্টের বারান্দায় ঘোরে গৃহীতা বা তার পরিবার। আজকের আলোচনায় তৃতীয় ধাপে আছে আমাদের ঋণ, ব্যাংক ঋণ। সমাজে সুদখোর আর সমিতি বা এনজিও এর মতোই চলছে প্রায় আমাদের ব্যাংক ব্যবস্থা। সাধারণ মানুষের কাছে বিভিন্ন অফারে বিভিন্ন প্রলোভন দিয়ে ব্যাংক ঋণ প্রদান করে। একবার ব্যাংক থেকে টাকা গ্রহণের পরে পুরো ঋণ পরিশোধ করতে পেরেছে বা করেছে এরকম ঋণ গ্রহীতা সংখ্যা খুবই কম সংখ্যক। সকল ঋণের শেষ ধাপ চেক জালিয়াতির মামলা। ব্যাংক তো তার ঋণ গ্রহীতা বেকায়দায় ফেলতে এলাকায় সুদখোর বা সমিতি বা এনজিও এর থেকেও এক ধাপ এগিয়ে। এরা মানে এলাকার সুদখোর বা এনজিও টাকা উদ্ধারের জন্য মামলা করে, এটা আর ব্যাংক মামলা করে 2টা কি 3টা। চেকের আলাদা, কার্ডের আলাদা, স্ট্যাম্পের আলাদা। ব্যাংকের সাথে জালিয়াতি করেছে বা কথা দিয়ে কথা রাখেনি, সেটার আবার আলাদা মামলা। সব মিলে ঋণ গ্রহীতার জীবনে একেবারেই অস্থির। আজকের আলোচনা শুধু একটু বলতে চাই, ঋণ গ্রহীতা যেভাবে ঋণটা যার কাছে থেকেই গ্রহণ করুন না কেন, পরিশোধ সে করতেই চায়, কিন্তু ঋণ গ্রহীতাকে না দেয় ঋণদাতা সময়, না দেয় এই বাংলাদেশের ঋণ খেলাপি আইন। তাই ঋণ পরিশোধের জন্য দেশে প্রচলিত আইনে কিছু সংশোধন দরকার বলে আমি মনে করি। আগামী দিনে ঋণ গ্রহীতা খেলাপি এবং সৎ উপায়ে আইনের হস্তক্ষেপে কিভাবে ঋণ গ্রহীতারা তারা সঠিক তাদের নেওয়া সঠিক ঋণ আইনের মাধ্যমে পরিশোধ করতে পারবে, সেগুলোর বিষয় নিয়ে আরও আলোচনায় আসবো ইনশাআল্লাহ। এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম আবু বকর সিদ্দিক বিপুল, চেয়ারম্যান ATV 1 নিউজ। তবে আপনাদের কাছে আরও গুরুত্বপূর্ণ কিছু আমি কথা বলতে চাই। মানুষ কোন সময় মানুষের কাছ থেকে ফাঁকা বা ব্লাইন্ড চেক দিয়ে টাকা পয়সা নেয়, যখন মানুষ একেবারে অসহায় হয়ে পড়ে বা যার কোনো কোথাও যাওয়ার নাই, বেকায়দায় পড়ে হঠাৎ স্ত্রী সন্তান অসুস্থ, নিজের মেয়েকে বিয়ে দেবে বা কোনো কর্মক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে টাকা গ্রহণ করে
ব্যবসায় লস বা স্ত্রীকে সুস্থ করতে অনেক টাকা ব্যয়বহুল হয়েছে, তার পক্ষে তার আয় দিয়ে সেই টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়ে ঋণ গ্রহণ করছে, সেখানেও একটি ঋণ হলো, এবং লাভের ওপর নিয়েছে সুদ করে থেকে সেখানেও একটি ঋণ। লাস্টে দুই ঋণই তার গলায় মরণ ফাঁদের কাটা হয়ে দাঁড়ায়। যার কারণে ফাঁকা চেক ছাড়া বা ফাঁকা স্ট্যাম্পে সিগনেচার ছাড়া সুদখোর এনজিও ব্যাংক কেউ টাকা দেয় না। তাই আমি বলতে চাই, এই ফাঁকা চেক জালিয়াতির মামলায় এখনো অনেক নিরীহ গ্রামবাসী, নিরীহ লোক, এই বাংলার মানুষের 90% লোক এই মামলায় ফেসে গেছে। যার আমি কিছু উদাহরণ দেব। বিভিন্ন জেলখানায় খোঁজ খবরে দেখেছি বিভিন্ন কলেজের শিক্ষক শিক্ষিকা বা বিভিন্ন চাকরিজীবী কোম্পানি বা গ্রামের মানুষ টাকা দিতে না পারে, তার অনুপস্থিতিতে এই মামলা সাজা হয়েছে 6 মাস, 1 বছর বা 2 বছর। কিন্তু যে কোনো ভাবেই হোক এই মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য তার শেষ সম্বল জমি বিক্রি করে যখন বাদীর সাথে সে রিকোয়েস্টে আপোষ মেনে যায় বা আপোষ করে, আপোষ করার পরে তার সাজা হয়েছে, এই সাজার মামলা তোলা বা প্রত্যাহার করার জন্য যখন তারা আবার কোর্টে বা আদালতের মাধ্যমে যায়, এই আদালতে একটি আইন ধারা পাশ করা হয়েছে, যেটি হলো 50% টাকার মাধ্যমে এই মামলা আপিল করা যাবে। আর যদি এই লোকের টাকায় থাকতো তাহলে সে মামলা পর্যন্ত আসতো না। যখন মামলা এসেছে, সাজা হয়েছে, আমি অন্তর্বর্তীকালীন সরকার, আইন উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের প্রতি দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা একটি আইন দ্রুত সংশোধন করুন এবং যারা অন্যায়ে বিনা বিচারে এখনো জেল খাটছেন তাদেরকে নিম্ন আদালতে টাকাবিহীন আপিলের সুযোগ দেওয়া হোক, এই আইনটা দ্রুত পাশ করা হোক। এবং একটা আইন হাইকোর্টে পাশ করা হয়েছিল যে শুধু চেক দিয়েই মামলা নেওয়া হবে না, তার এগেইনস্টে ডকুমেন্ট প্রমাণ লাগবে। কিন্তু এই হাইকোর্টের আইনকে তোয়াক্কা না করে নিম্ন আদালতগুলো এই মামলাগুলো গ্রহণ করছে। হাইকোর্টকে বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে এই মামলাগুলো গ্রহণ করে বিভিন্নভাবে কারচুপির মাধ্যমে দ্রুত সাজা প্রদান করছে। একজনের টাকা নেওয়া আছে 20,000, মামলা হয়েছে 10 লাখ, 5 লাখ, 7 লাখ, 3 লাখ বা 2 লাখ। সে ব্যক্তির 50,000 টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই। যখন সাজা হয়ে যায়, গ্রেপ্তার হয়, ফ্যামিলি বা পরিবারের লোক বিভিন্নভাবে টাকা পয়সা ম্যানেজ করে হয়তো 20,000 টাকা বা 50,000 টাকাতে আপোষ করবে, কিন্তু আপোষ করার পরে আদালতের আইনের মার প্যাচের কাছে সে ধরা খেয়ে যায়। কারণ 5 লক্ষ টাকা নিলে 2.5 লক্ষ টাকা জমা দিয়ে তাকে জামিন নিতে হবে। তার পক্ষে তো আসলে 50,000 টাকা ম্যানেজ করে অনেক কষ্ট। তাই অন্তর্বর্তীকালীন সরকার এবং আইন উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের কাছে অনুরোধ রাখবো, দ্রুত সময়ের মধ্যে আইন সংশোধন করে নিম্ন আদালতে টাকাবিহীন আপিলের সুযোগ প্রদান করা হোক এবং আইন সংশোধন করা হোক। মানুষ আসলে বেকায়দায় পড়ে টাকা নেয়, অন্যায় করে। মানুষ জানে যে ফাঁকা চেক দেওয়া অন্যায়, আইনিত দণ্ডনীয় অপরাধ। তাই আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করব, ব্যাংক বা এনজিওর ক্ষেত্রে আলাদা আইন এবং যে পাবলিক পুঁজিবাসী যে চেকের জালিয়াতি মামলা করে এই মামলাগুলো তদন্ত সাপেক্ষে এন্ট্রি করার জন্য অনুরোধ রাখবো। এই বিষয়ে আমি সারা বাংলাদেশে কাজ করছি। সারা বাংলাদেশের প্রায় পর্যন্ত আমার 20টি জেলাতে কথা হয়েছে, যেখানে অনেক নিরীহ লোক এই মামলা জেল খাটছে বা জেলের বাইরে পলাতক আছে। আমি তাদের পক্ষ হয়ে অবিলম্বে সরকার বা রাষ্ট্রপক্ষের কাছে একটি রিট দায়ের করতে যাচ্ছি। তার আগে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অচিরে একটি মানববন্ধনের ঘোষণা বা ডাক দেব। সেই ডাককে আমি আশা রাখবো সারা বাংলাদেশে যে সকল মানুষেরা এই চেকের মামলায় ফেসে গেছেন বা জেলখানা যার পরিবার আছে, পরিবারের পক্ষ থেকে আপনারা আসবেন। আর যারা মামলা খেয়েছেন, মামলায় জামিনে আছেন, তারা আমার এই ইনবক্সে কমান্ডে লিখবেন, আপনাদের যোগাযোগের নাম্বার দেবেন, আমরা যোগাযোগ করব। আমরা সকলে একসঙ্গে হয়ে আপনাদের পক্ষ থেকে আমি মামলা লড়তে চাই, যাতে আমরা সুবিচার ও সুষ্ঠু বিচার পাই, যাতে নিরীহ মানুষ আর অযথা জেল না খাটে। এই পরবর্তী বিষয় যেমন আরেকটি এনজিওর বিষয়, এখন সরকারের আইনে বলা আছে ফাঁকা চেক দেওয়া যাবে না। তাহলে এনজিওরা যখন ঋণ প্রদান করে 50,000 বা 1 লক্ষ টাকা, তাহলে তো তাদের এনজিওর যে পরিমাণ ইন্টারেস্ট সহ তো ওখানে টাকাটা উল্লেখ করতে পারতো যে 1,10,000 টাকা চেকে উল্লেখ করে দিতে পারতো। কিন্তু এনজিও তো 1,10,000 টাকা চেকে উল্লেখ করে না, তারাও ফাঁকা চেক নেয়। তাহলে কি তারা অন্যায় করে না? তারাও তো অন্যায় করে। তার বিচার কে করবে? এই আইনের বিচারটা কে করবে? কোথায় থেকে করবে? এই বিষয় থেকে কথা বলে না তারা। যেমন ব্যাংকে আমি ঋণ নিতে যাই, ব্যাংকে ফাঁকা চেক রাখে, 4টা বা 5টা বা 6টা চেক রাখে, আবার ফাঁকা স্ট্যাম্পে সিগনেচার করতে হয়। আবার লোনের এগেইনস্টে জমি মর্গেজ দিতে হয় বা বাড়ি মর্গেজ দিতে হয়। দেওয়ার পরে যখন
গৃহীতা ব্যবসায় লস খায়, 2-1 বছর লাভ চালায়, যখন লাভ শেষ পর্যন্ত ব্যবসায় লস খেয়ে টাকা দিতে না পারে তখন ব্যাংকেরা 3-4টা মামলা করে। প্রথম মামলা করে চেক জালিয়াতি, অর্থ ঋণ এবং ব্যাংকের সাথে প্রতারণা করেছে। তাহলে একটি ঋণের কেন 3টে মামলা হবে? যেহেতু আমার জমি মর্গেজ দেওয়া আছে, আমি চাইবো একটি মামলায় হবে। একটি ঋণের যদি 3টি মামলা হয় তাহলে সে ব্যবসায়ী তো এমনিতে ক্ষতিগ্রস্ত, সে পলাতক থাকে, সে ঋণের দায়ে বাড়ি থাকতে পারে না। এই বিষয়গুলো দ্রুত সংশোধনের জন্য আমি উন্নত রাখবো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। এই বিষয় নিয়ে আমরা সারা বাংলাদেশের যত ঋণ খেলাপি গৃহীতা আছে তাদেরকে নিয়ে অবিলম্বে আমরা সরকারের কাছে স্মারকলিপি প্রদান করব। তার আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধনের মাধ্যমে আমি সরকারকে দ্রুত এই আইনগুলো সংশোধন করার জন্য উন্নত রাখবো। এই বিষয়ে পরবর্তীতে আমি আপনাদের সঙ্গে আবারও লাইভে আসবো এবং আমরা আইনিভাবে সারা বাংলাদেশের সকলের পক্ষ থেকে আমি সরকারের সাথে আইনি মোকাবেলা লড়বো যে আইনগুলো দ্রুত সংশোধন করা হোক। আমার এই লাইভটা যেখান থেকে দেখছেন সবাই দ্রুত শেয়ার করে আমার কমেন্টে যোগাযোগ করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি আপনাদের পক্ষ থেকে এই মামলাটি লড়তে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক বিপুল, আমি ভুক্তভোগী হিসেবে আপনাদের পাশে আছি, পাশে থাকবো, চেষ্টা করে যাবো আপনাদের পক্ষে লড়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।